সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রধানত এই বিষয়ের উপরেই আমি ফোকাস করব, তারপরে প্রাসঙ্গিক আরও কিছু বিষয় থাকবে। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি প্রকাশ্যে আজকে এক বৈঠকে আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যদি আমেরিকা ইরানের উপরে হামলা চালানোর চেষ্টা করে বা হামলা চালায়, তাহলে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে। দর্শক, এই হুমকি কিন্তু ইরানের অন্য কর্মকর্তারাও দিয়েছেন। তবে আজকের এই হুমকির বিশেষ বৈশিষ্ট্য আছে, আলাদা বিশেষত্ব আছে। কি সেই আলাদা বিশেষত্ব, আমি সেই আলোচনা নিয়ে আসছি একটু পরেই। আরেকটি খবর আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো জেনেছেন ইরাকে যে কিছুদিন আগে সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, নতুন সরকার আসবে। নতুন সেই সরকারে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে নুরি আল মালিকির নাম দেওয়া হয়েছে। এই নামটা দেওয়া হয়েছে মূলত ইরাকের শিয়া ব্লক, যে শিয়া জোট আছে, সেই জোটের নাম হচ্ছে কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক। এই কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক যে জোট, সেই জোটের পক্ষ থেকে নুরি আল মালিকের নাম দেওয়া হয়েছে যে তাকে প্রধানমন্ত্রী করতে হবে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতেও বাধা দিচ্ছেন। তার বক্তব্য কি, সেই বক্তব্য নিয়ে বিস্তারিত কথা বলবো পরের আলোচনায়। তো দর্শক, চলুন, ইরানের সর্বোচ্চ নেতা যে বলেছেন আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে, এই বক্তব্যের আসলে বিশেষ গুরুত্বটা কি, এর বিশেষত্ব কি, কেন আমি আজকে এই বক্তব্যটাকে একেবারে হাইলাইট করলাম, শিরোনাম করছি এবং আপনাদের সামনে প্রথম পয়েন্ট হিসেবে আলোচনা করছি। ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন তিনি, যিনি যদিও সরকারের প্রধান না, কিন্তু ইরানের যে টোটাল সিস্টেম, সেই টোটাল সিস্টেমের কিন্তু তিনি প্রধান। অর্থাৎ তিনি সামরিক বাহিনীর প্রধান, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র নীতি কোনভাবে চালু থাকবে, কোনটা গ্রহণ করা হবে, কোনটা বর্জন করা হবে, তিনি সেগুলো দেখেন। যুদ্ধ বিগ্রহী সমস্ত সবকিছুর কমান্ডার ইন চিফ কিন্তু তিনি। এবং তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন, ইরানের স্পিকার ছিলেন সম্ভবত। এরপরে আজ প্রায় 36 বছর ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যেমন তুখোড় ঝানু রাজনীতিবিদ, তেমনি প্রেসিডেন্টের অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে দেশ বিদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলের যত ঘটনাবলী সমস্ত সবকিছু তাকে নজর রাখতে হয়, তিনি ফলো করেন এবং এই সমস্ত ব্যাপারে বিস্তর জ্ঞানের অধিকারী। সর্বোপরি তিনি একজন এমন আলেম যার ভেতরে আধ্যাত্মিক শক্তি রয়েছে বলে মনে করা হয়। তো ইরানের সর্বোচ্চ নেতা এমন একজন সর্বজন সম্মানিত আলেম এবং আন্তর্জাতিক রাজনীতির একজন ঝানু ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যখন আমেরিকাকে এরকম প্রকাশ্য বৈঠকে হুঁশিয়ারি দেন যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে পুরো অঞ্চলে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সমস্ত এরিয়াতে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে, এর মানে কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং এটা কোনো হালকা কথা না, অনেক বেশি গুরু গম্ভীর কথা, অনেক বেশি অর্থবাহী বার্তা বহন করে। আমেরিকার কাছে কিন্তু একদম পরিষ্কার বার্তা চলে গেছে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে। এই জায়গায় প্রশ্ন আসছে, তাহলে আমেরিকা কি করবে? আমি সে কথাও বলবো, আমেরিকা কি করতে পারে। আমি আরেকটু ব্যাখ্যা করি সর্বোচ্চ নেতার এই বক্তব্যের গুরুত্ব কোথায়, এর বিশেষত্ব কোথায়। পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়লে আসলে কি হবে? আমরা হয়তো সাধারণভাবে ধরতে পারি যে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে, এটা একটা সাধারণ ব্যাপার, এটা এরকম কথা তো ইরানের অনেকেই বলে থাকে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। বন্ধুরা, খেয়াল করুন, পুরো অঞ্চল মানে ইরান, ইরানের আশপাশের সমস্ত অঞ্চল, এমনকি আজারবাইজান, তুরস্ক, সিরিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ইরাক, জর্ডান,
জর্ডান বিশেষভাবে চিন্তিত। গতকালকে আমাকে একজন জর্ডান থেকে বলেছেন যে ভাই, এই অবস্থা, এখন আমরা কি করতে পারি? জর্ডান তো ব্যাটেল গ্রাউন্ড হয়ে যাচ্ছে বেসিক্যালি। এই যে পুরো অঞ্চল, এই পুরো অঞ্চল এই যুদ্ধের আওতায় চলে আসবে। আচ্ছা, শুধু কি এই ইয়েমেন জড়িয়ে পড়বে, অবশ্যই ইসরায়েলের উপরে ডেফিনেটলি হামলা করবে। আপনারা নিশ্চিত থাকুন, আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে অ্যাট এ টাইম দুই জায়গায় হামলা হবে, এবং সেটা প্রথম তাক করা হবে ইসরায়েলকে। ইসরায়েলের উপরে এবার একেবারে সর্বশক্তি নিয়োগ করে ইরান হামলা চালাবে, এটা ইরানের পক্ষ থেকে ঘোষণা। আমরাও সাইড থেকে মোটামুটি তাই ভাবছি। এবং ইরানের পক্ষ থেকে কিন্তু খুব পরিষ্কার করে বলা হয়েছে যে গত জুন মাসের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইরান ব্যাপক একটা অভিজ্ঞতা লাভ করেছে। ইরান যে বিভিন্ন ধরনের মিসাইল, ড্রোন এ সমস্ত হামলা করেছে, তাতে কি দাঁড়িয়েছে, তার পরীক্ষা নিরীক্ষার একটা ফলাফল কিন্তু ইরানের ভেতরে আছে। এছাড়া বলা হচ্ছে ইরানের হাতে রাশিয়ার SU-35 বিমান চলে এসেছে, মোটামুটি বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া চীন থেকে তো এসেছেই গুরুত্বপূর্ণ সব অস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসছে। সেক্ষেত্রে আমেরিকার জন্য আসলে স্বস্তির কোনো খবর নেই। যাই হোক, যে কথা বলছিলাম, যদি যুদ্ধ লাগে তাহলে হরমুজ প্রণালী ব্যাটেল ফিল্ড হবে। একেবারে তেলের চলাচল বন্ধ হয়ে যাবে, তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে, সারা বিশ্বের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। তারপরে সংযুক্ত আরব আমিরাতের অবস্থা প্রচণ্ড রকমের খারাপ হয়ে যাবে, কারণ সংযুক্ত আরব আমিরাতে 5,000 সেনা মোতায়েন আছে আমেরিকার, সৌদি আরবে আছে 2,300। তো এই সমস্ত সেনা ঘাঁটি লক্ষ্য করে ডেফিনেটলি ইরান হামলা চালাবে, কোনো রকমের ছাড় দেবে না। এবং আপনারা ভাবুন, এর আগে ইরান যতবার হামলা করেছে, হামলা কিন্তু খুব একটা ঠেকাতে পারেনি। সেক্ষেত্রে মার্কিন ঘাঁটিগুলো প্রচণ্ড রকমের অরক্ষিত হয়ে পড়বে। কুয়েতে বেশ কয়েকটা ঘাঁটি আছে, ইরাকে এখনো আছে, জর্দানে তো আছেই, কাতারে আছে, বাহরাইনে আমেরিকার 5ম নৌবহরের ঘাঁটি। আপনি আপনারা খেয়াল করুন যে কি হতে পারে, মানে তছনছ হয়ে যাবে, ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। এবং এটা মোটেই বাড়ি বলা না, একেবারে প্রচণ্ড রকমের। এবং সর্বোচ্চ নেতা যে বক্তব্য দিয়েছেন, উনি এই জায়গা থেকে, এই শক্ত অবস্থানে থেকে এইটাই মিন করতে চেয়েছেন, একেবারে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান ভয়াবহ আকার ধারণ করবে। ইসরায়েলের অবস্থা তাই হবে। এর সাথে ইয়েমেন, লেবানন, ইরাক, সিরিয়া এই সমস্ত এলাকায় ইরানের সমর্থনে যে যোদ্ধা গোষ্ঠী রয়েছে তারা তো জড়িয়ে পড়বে। ফলে এই সমস্ত দেশের যোদ্ধা গোষ্ঠীদের উপর কিন্তু আবার আমেরিকার হামলা চালাতে হবে। তার মানে দাঁড়াচ্ছে কি, শুধুমাত্র ইরান এই সমস্ত দেশে হামলা চালাবে, বা এই সমস্ত দেশ থেকে যোদ্ধারা আমেরিকার উপর হামলা চালাবে, আমেরিকার সেনাদের উপরে, আমেরিকার ঘাঁটির উপরে, ব্যাপারটা তা কিন্তু না। তখন আলটিমেটলি আমেরিকাকেও হামলা চালাতে হবে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে যাবে, জ্বলে যাবে। সেক্ষেত্রে কার তেলের খনি, কার গ্যাসের খনি, কার সামরিক ঘাঁটি, কার বিমান ঘাঁটি, কার মার্কেট, কার ব্যবসা কেন্দ্র ধ্বংস হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে খুব নিরিবিলি আরাম করে ব্যবসা বাণিজ্য করার একটা বিরাট কেন্দ্র। দুবাই হচ্ছে তার সবচেয়ে আরামদায়ক জায়গা, ব্যবসা বাণিজ্য নিরাপদে। দুনিয়ার সমস্ত দেশের মানুষ এই দুবাই এসে ইনভেস্ট করে নিরাপদে আরামে ব্যবসা করার জন্য। অনেক মানুষ, বাংলাদেশেরই অনেক মানুষ আছে যে দুবাইয়ে তাদের অফিস আছে, ব্যবসা কেন্দ্র আছে, বাট এই নিরাপত্তা, এই আরাম থাকবে না। তখন দাঁড়াবে কি, সংযুক্ত আরব আমিরাত থেকে তারা পুঁজি প্রত্যাহার করে নেবে, ইনভেস্টমেন্ট উইথড্র করবে। তারপরে যখন অনিরাপদ হয়ে যাবে একটা দেশ, তখন সেখানে কেউ আসতে চাইবে না। একইভাবে সৌদি আরবের অবস্থা হবে তাই। এবং আপনারা জানেন ইরানের তো মোটামুটি বিভিন্ন রকমের শিল্প আছে, এবং ইরান কিন্তু কৃষি ক্ষেত্রে খুবই শক্তিশালী অবস্থানে। তাদের কৃষিতে আমি আপনাদেরকে বলি, প্রায় সব ধরনের সবজি ইরানে পাওয়া যায়, প্রায় সব ধরনের ফলমূল ইরানে পাওয়া যায়, আলু, গোলালু, টমেটো সারা বছর পাওয়া যায়। তো সেক্ষেত্রে ইরানে কৃষিজ দ্রব্য এবং খাদ্যদ্রব্যের অভাব কিন্তু ঘটবে না। কিন্তু অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশ, তারা কিন্তু খাদ্যদ্রব্য বেশিরভাগই আমদানি নির্ভর। ফলে তারা সবাই বিপদে পড়বে। এই বিপদে তারা পড়তে চায় কিনা সেটা তাদের সিদ্ধান্ত। তারা চায় কিনা সে ব্যাপারে একটু আমি আলোকপাত করি। আপনারা খেয়াল করেছেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত
একেবারে ভীষণভাবে এই যুদ্ধের বিরোধিতা করেছে। আমেরিকাকে কোনো মতেই তাদের মাটি ঘাঁটি, জলসীমা, সমুদ্র সীমা কিচ্ছু ব্যবহার করতে দিতে চায়নি। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে ইরান সুস্পষ্ট করে বলেছে এবং মেসেজটা এরকম ক্লিয়ার যে জুন মাসে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে যে যুদ্ধ করেছে ইরান, সেই যুদ্ধের চেয়ে এটা অনেক বেশি ডিভাস্টেটিং, অত্যন্ত ধ্বংসাত্মক হবে, অনেক বেশি ধ্বংসাত্মক হবে এবং সেই যুদ্ধে কাউকে ক্ষমা করা হবে না। এবং ইরানের শক্তি মোটামুটি এ সমস্ত দেশ দেখেছে। আমি আবারও আজকে একটু রিপিট করি, সৌদি আরবে যে আরামকো ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইয়েমেনের পক্ষ থেকে, কোনো জায়গায় বলা হয় যে ইরাকি যোদ্ধারা হামলা চালিয়েছিল, আর সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই দুটো দেশকে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তার দায় দায়িত্ব মূলত আমেরিকার, কিন্তু আমেরিকা এই দুটো দেশের নিরাপত্তার দায় দায়িত্ব পালন করতে পারেনি, এদেরকে নিরাপত্তা দিতে পারেনি। ইভেন আজকে বাহরাইন, কাতার বা ওমান বা কুয়েত এরাও যদি ইরানের বিপক্ষে অবস্থান নেয় এবং আমেরিকার সেনাদেরকে সাপোর্ট দেয় বা ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তাহলে এই সমস্ত দেশের উপরেও, এই সমস্ত দেশ বলতে এই সমস্ত ঘাঁটি, যেখান থেকে যে ঘাঁটি ব্যবহার করে আমেরিকার সেনারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই ঘাঁটির উপর হামলা চালাবে। ফ্যাক্ট হচ্ছে কি, কুয়েত তো খুবই ছোট্ট একটা দেশ, বাহরাইন খুবই ছোট্ট দেশ, এই সমস্ত দেশ যদি আমেরিকাকে এইভাবে ফ্যাসিলিটি দেয়, সুযোগ দেয়, তাহলে ইরান হামলা চালালে তো যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে তো এই সমস্ত দেশের বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এদের অর্থনীতি থাকবে না, এদের রাষ্ট্র কাঠামো টিকে রাখা কঠিন হয়ে যাবে। এবং আরেকটা খবর আছে, বাহরাইনে কিন্তু প্রচুর শিয়া আছে, কুয়েতে প্রচুর শিয়া আছে, সৌদি আরবের একটা অংশে বহু সংখ্যক শিয়া আছে, এরা কিন্তু একসময় বিদ্রোহ করে বসতে পারে। সংযুক্ত আরব আমিরাতে, কাতার, সব জায়গায় আছে শিয়া। এই সমস্ত শিয়া যদি একজোট হয়ে বিদ্রোহ শুরু করে, তখন কিন্তু এই সমস্ত দেশের সরকার টিকে রাখা কঠিন হবে, এমন আশঙ্কাও কিন্তু আছে। তো সবকিছু মিলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের দুটো দেশ, তারা একদম টোটালি আমেরিকাকে ঘাঁটি দিতে বা কোনো রকমের সহযোগিতা করতে রাজি হয়নি। মোটামুটি সমস্ত ক্যালকুলেশন থেকে ইরানের সর্বোচ্চ নেতা আবারও নতুন করে তার পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন যে আমেরিকা যদি হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হবে ভয়াবহ, পুরো এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং সেই যুদ্ধের মানে দাবানল কতটা ভয়াবহ হবে তা এখন কেউ কল্পনা করতে পারছে না। এই হুমকির অনেকগুলো কারণ আছে, এটা মোটেই কোনো ফাঁকা বুলি নয়, এটা মোটেই কোনো ফাঁকা বুলি নয়। আপনারা নিশ্চিত থাকুন, ইরানের হাতে SU-35 যুদ্ধ বিমান আছে, যে যুদ্ধ বিমান আমেরিকার F-35 বিমানকে প্রতিহত করবে। চীনের কাছ থেকে ইরান এমন প্রযুক্তি পেয়েছে যে প্রযুক্তি আমেরিকার F-15, F-18 হর্নেট, F-22 র্যাপটর, F-35 বিমান, এগুলোকে সবগুলোকে জ্যাম করে দেবে, জ্যামিং সিস্টেম, এদের সিগন্যাল সিস্টেম নষ্ট করে দেবে, রাডার সিস্টেম নষ্ট করে দেবে। আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিউটিফুল আর্মাডা যেটাকে বলে, বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, তার অস্তিত্ব রিয়েলি খুব টাফ হয়ে যাবে, তার অস্তিত্ব বাঁচিয়ে রাখা কঠিন হবে এবং পারস্য উপসাগরে তার সলিল সমাধি হতে পারে। বিকজ ইরানের হাতে হাইপারসনিক মিসাইল রয়েছে, শত শত ড্রোন এবং শত শত ফাস্ট অ্যাটাক বোট, যেগুলোতে প্রচণ্ড রকমের শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। ফাস্ট অ্যাটাক বোটে 15 থেকে 20 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। ধরুন যে বিমান ছুটে চলে আসছে খুব দ্রুত কাছাকাছি, কয়েক সেকেন্ডের ভিতরেই আপনার এই ফাস্ট অ্যাটাক বোট থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই বিমান ধ্বংস করে দিতে পারবে। তো সবকিছু মিলে আমেরিকা খুব স্বস্তিতে নেই, স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতার এই বক্তব্যকে নিশ্চয়ই আমেরিকা অনেক বেশি গুরুত্বের সাথে দেখবে, তা না করলে ভুল করবে। এখন এই জায়গায় আমি বলছিলাম যে আমেরিকা কি করতে পারে, এরই মধ্যে আমরা আমেরিকার সুর কিন্তু পাল্টে যেতে শুনছি। কিরকম? আমেরিকা এখন কথা বলছে ডিপ্লোমেসির কথা, তারা কূটনৈতিক উপায়ে ইরানের সাথে সমস্যার সমাধান করতে চায় এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি, তিনি রাশিয়ার সফর গেছেন
শুক্রবারে তিনি প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেছেন। বিষয়টা গোপন ছিল, এখনো পর্যন্ত ক্লিয়ার না বা কোথাও কেউ প্রকাশ করেনি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কি আলোচনা করেন। কিন্তু খেয়াল করুন যে যখন আমেরিকা এবং ইরানের ভেতরে প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, তো এই ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করছেন। বৈঠকটা সাধারণ কোনো ব্যক্তির সাথে না এবং সাধারণ মানের কোনো বৈঠক না। এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি। এই বৈঠক থেকে মেবি ব্যাক চ্যানেলে আমেরিকাকে মেসেজ দেওয়া হয়েছে। সেই মেসেজ পাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প সুর নরম করেছেন আরও, এবং তিনি এখন ডিপ্লোমেসির কথা বলছেন, এবং তিনি তার কণ্ঠে এক ধরনের হতাশা ঝরে পড়ছে যে ইরান যদি একটা পরমাণু চুক্তি করে তাহলে ভালো, কিন্তু আমরা নিশ্চিত না তারা করবে কিনা। কথাটা এরকম, খেয়াল করুন। এবং তিনি কিন্তু 3-4 দিন আগে বলেছিলেন যে ইরানকে দুটো শর্ত দেওয়া হয়েছে, নো নিউক্লিয়ার আর স্টপ কিলিং, অর্থাৎ হত্যাকাণ্ড বন্ধ করুন এবং কোনো পরমাণু কর্মসূচি থাকতে পারবে না। ইরানের একটাও ইরান গ্রহণ করবে না। বরং ইরান পরিষ্কার করে বলছে যে ঘটনা ঘটেছে বিক্ষোভের নামে ইরানে, এটা আমেরিকা এবং ইসরায়েলের উস্কানিতে হয়েছে, এর দায়িত্ব তাদের। এবং আপনাদেরকে বলি, আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের জন্য মামলা করেছে। ঘটনা প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে দিই, চীন কিন্তু খুব কড়া বিবৃতি দিয়েছে যে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, এটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তারা এটা করতে পারে না। শুধু তাই না, তিনি বলেছেন যে ইরানের জনগণ কি করবে না করবে এটা ইরানের জনগণের ব্যাপার, ইরানের ভাগ্য নির্ধারণ করবে ইরানের জনগণ, আমেরিকা না। চীনের এই শক্ত অবস্থানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইরকম একটা অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইন্ডিয়াকে একটা অনুরোধ করছে যে তোমরা ইরানের কাছ থেকে না, ভেনিজুয়েলা থেকে তেল কেন, এবং ভেনিজুয়েলার তেল কন্ট্রোল করবে ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলা থেকে তেল কিনতে বলছে। ভারতের কঠিন জবাব দিয়েছে, বলেছে যে আমরা কোন দেশের সাথে অর্থনৈতিক লেনদেন করব, কোন দেশের সাথে করব না, সেটা তো আমাদের ব্যাপার, এটা তো আরেকজন চাপিয়ে দিতে পারে না। তার মানে খেয়াল করুন আপনি, ভারত শক্তভাবে দাঁড়িয়েছে, চীন শক্তভাবে দাঁড়িয়েছে, রাশিয়া তো আছেই। ফলে আমেরিকা অ্যাকচুয়ালি ভারত, রাশিয়া, চীন এই তিনটা বৃহৎ শক্তির কাছ থেকে যখন কোনো সিগন্যাল পাচ্ছে না, তখন ডোনাল্ড ট্রাম্প ভালো নেই, তিনি ভালো থাকতে পারছেন না, এবং তার পক্ষে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো বা যুদ্ধ শুরু করাটা কঠিন। তবে হ্যাঁ, তারা কি করতে পারে এখন? আজকেই বা কালকেই পারস্য উপসাগর থেকে তাদের বিমানবাহী রণতরী সরিয়ে নেবে এটা বলছি না, বা কালকেই যে চুপ হয়ে যাবে তাও না। তারা টার্গেট একটা করতে পারে, সেটা হচ্ছে আগেই বলে রেখেছি, তারা কিন্তু ইরানের সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে পারে, ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডারদেরকে টার্গেট করতে পারে, যেমনটি কাসেম সোলাইমানিকে করেছিল। এরকম অনেক কিছু করতে পারে, চোরাগোপ্তা হামলা করতে পারে, এরপরে সাইবার হামলা করতে পারে, ভিতরে আবার নতুন করে উস্কানি দিয়ে গোলযোগ সৃষ্টির চেষ্টা করতে পারে। তো আমেরিকা যাই করুক, ডোনাল্ড ট্রাম্প ভালো নেই, তার জন্য কোনো পথ এখন আর সহজ নেই। এবং মেবি আমি আবারও ধারণার কথা বলছি আমার পক্ষ থেকে, আলী লারিজানি মিটিং করার পরে ওখান থেকে বার্তা দিয়েছে যে আমেরিকা যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে না, তাতে রাশিয়ার ইনভলভমেন্ট হতে পারে, অথবা ইরান এমন কিছু ব্যবহার করতে পারে বা এমন জবাব দিতে পারে যেটা আমেরিকা হয়তো ভাবছে না। ফলে ডোনাল্ড ট্রাম্প হয়তো পিছিয়ে যাবে। আমি আর একটা কথা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, ইরাকের পরিস্থিতিটা ছোট্ট করে একটু বলি। ইরাকে কিছুদিন আগে সংসদ নির্বাচন হয়েছে, সেখানে আপনারা জানেন সবাই যে শিয়ারা প্রধানমন্ত্রীর পদ পাবে, সুন্নিরা পাবে স্পিকার, এবং কুর্দিরা পাবে প্রেসিডেন্টের পদ। এবং ইরাকের প্রধানমন্ত্রী হচ্ছে গুরুত্বপূর্ণ, ওদের রাষ্ট্রীয় কাঠামোয় প্রধানমন্ত্রী পদ গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের চেয়ে। তো নুরিয়াল মালিকি তিনি শিয়া ব্লক, যেটা কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের প্রার্থী হিসেবে তিনি
প্রধানমন্ত্রীর পদে নিজের নাম জমা দিয়েছেন। এখন তিনি হয়েও যাবেন, এই ব্লক, এই জোট তাকে সমর্থনও দিচ্ছেন এবং তারা সংখ্যাগরিষ্ঠত্ব পেয়ে প্রধানমন্ত্রী হবেন। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, নুরি আল মালিকি ইরাকের প্রধানমন্ত্রী হতে পারবে না। কেন? তিনি বলছেন যে ইরানের সাথে নুরি আল মালিকির সম্পর্ক আছে। অর্থাৎ ট্রাম্পের ইরান ভিত্তি কোন পর্যায়ে চিন্তা করুন আপনি। নুরি আল মালিকির সম্পর্ক আছে ইরানের সাথে। ঘটনাটা আমি আপনাদেরকে একটু বলি। নুরি আল মালিকি কিন্তু এর আগেও ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি 2006 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। আমি যখন ইরানে দ্বিতীয় দফায় গেলাম 2010-এ, তখন নুরি আল মালিকি ইরাকের প্রধানমন্ত্রী। এই নুরি আল মালিকি সাদ্দাম সরকারের পতনের আগে দীর্ঘদিন, সম্ভবত 15-16 বছর তিনি ইরানে ছিলেন এবং এই কারণে তার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তার সাথে ইরানের কানেকশন আছে। ভাই আমি বলি, ইরাকের যে সমস্ত শিয়া, তাদের প্রায় প্রত্যেকের সাথে ইরানের কানেকশন আছে। আপনি কাকে বাদ দিয়ে কাকে আনবেন ক্ষমতায়? তো যাই হোক, আজকের আলোচনা শেষ করব বন্ধুরা। এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে সর্বশেষ কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই। ইরানের সর্বোচ্চ নেতা যে হুমকি দিলেন বা হুঁশিয়ারি উচ্চারণ করলেন বা যে গর্জন দিলেন, এরপরে আমেরিকা কি করতে পারে বলে আপনাদের মনে হয়? আপনারা কি মনে করেন যে এত কিছুর পরেও আমেরিকা যুদ্ধে জড়িয়ে যেতে পারে, কিংবা আরব দেশগুলো আমেরিকাকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে পারে? আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা করছি। খোদা হাফেজ।